এই ফোনটা এখনো পর্যন্ত ইনফিনিক্সের বানানো সেরা স্মার্টফোন। কি চেনা গেল না? এবার চেনা যাচ্ছে নিশ্চয়। বাংলায় একটা কথা আছে জানেন তো, গোলাপেরও কাটা আছে, আর এটা হচ্ছে সেই হলুদ গোলাপ। পরিচয় পর্ব মোটামুটি শেষ, কারণ এই স্মার্টফোনটার নাম নতুন করে আর আপনাদেরকে বলতে হবে না। ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স 05G। আজকে এই ফোনটার সম্পূর্ণ অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এই স্মার্টফোনটা হাতে নিয়ে আমি প্রথমেই চমকে গেছিলাম, কারণ আজ পর্যন্ত ইনফিনিক্স এই ধরনের ডিজাইন বানাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এবং আজকালকার মার্কেটে প্রচলিত যে সমস্ত স্মার্টফোন রয়েছে তার থেকে নিঃসন্দেহে বলা যায় রিফ্রেশিং ডিজাইন। এছাড়াও ইনফিনিক্স দুটো কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল করেছে। আমার কাছে যেটা রয়েছে সেটা কিন্তু লেদার ফিনিশের সঙ্গে এসছে। এছাড়াও একটা গ্রে কালারের ভ্যারিয়েন্ট রয়েছে। আমি বলবো গ্রে কালারের থেকে যখন একই দামে পাওয়া যাচ্ছে, এই লেদার ভ্যারিয়েন্ট ফিনিশটা অবশ্যই বেছে নেবেন, কারণ এখানে ফিঙ্গারপ্রিন্ট কম অ্যাট্রাক্ট হচ্ছে। তবে হ্যাঁ, এই ফোনটা এক হাতে ইউজ করার মতো হলেও বেশ কিছু কারণে কিন্তু এক হাতে ইউজ করা যাচ্ছে না। সেটা আমি একটু পরে কথা বলছি কেন এক হাতে আপনি ইউজ করতে পারবেন না। তবে হ্যাঁ, ফোনটার ব্যাক প্যানেল থেকে আরম্ভ করে এর যে ফ্রেমটা রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু পলিকার্বনেট রয়েছে। তাই জন্য আমি রেকমেন্ড করবো বক্সে যে কভারটা রয়েছে সেই কভারটা লাগিয়ে ফোনটা ইউজ করুন। কি ভাবছেন ইনফিনিক্স শুধু ডিজাইন দেখিয়ে এই স্মার্টফোনটা বিক্রি করবে? একদম নয়। এই স্মার্টফোনটার সেকেন্ড যে হাইলাইটিং পয়েন্ট সেটা হচ্ছে এই ফোনটার পারফরমেন্স। ইনফিনিক্স এখানে তাদের সব থেকে শক্তিশালী চিপসেটটা ইউজ করেছে। এখনো পর্যন্ত ইনফিনিক্স এত শক্তিশালী প্রসেসর ইউজ করেনি। এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 চিপসেট, যেটা 6 ন্যানোমিটার টেকনোলজি বেস একটা প্রসেসর। পাওয়ারফুল তো বটেই, পাওয়ার এফিশিয়েন্টও। এর সঙ্গে সঙ্গে ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ DDR5 র্যাম দেওয়া হয়েছে। কি স্পেসিফিকেশন শুনে ঘাবড়ে গেছেন? বিশ্বাস হচ্ছে না এটা ইনফিনিক্স? হ্যাঁ, অবিশ্বাস করার মতোই কাণ্ড ঘটিয়েছে ইনফিনিক্স। তবে হ্যাঁ, আমরা এই ফোনটা থেকে যে পারফরমেন্সটা পাওয়ার কথা সেই পারফরমেন্সটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি বরাবর বলে আসি, পারফরমেন্স পাওয়ার জন্য একটা ভালো অপটিমাইজেশনের প্রয়োজন হয়। হার্ডওয়্যার যদি 100% ইউজ করতে হয় তাহলে সফটওয়্যারকে সেইভাবেই অপটিমাইজ হতে হয়। এখানেই সব থেকে বড় দুর্বলতা ইনফিনিক্সের। আমি অ্যান্টুটু বেঞ্চমার্ক টেস্ট করেছি, প্রায় 4,86,000, একদম ফাটাফাটি একটা স্কোর। এছাড়াও আমি কন্টিনিউয়াসলি 15 মিনিট থ্রটলিং টেস্ট করেছি, BGMI টেস্ট করেছি, কোথাও কোনো রকম ল্যাগ নেই, ওভার হিটিং এর প্রবলেম নেই। অবশ্যই খুব ভালোভাবে ইনফিনিক্স এটাকে ম্যানেজ করেছে। এছাড়াও এখানে ডেলি লাইফে যে মেনলি আমরা অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, ফেসবুক হতে পারে, টুইটার, ইনস্টাগ্রাম, এই সমস্ত অ্যাপ্লিকেশন স্মুথ মাখনের মতো রান করেছিল। হ্যাঁ, এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তার জন্য এই যে স্মুথনেসটা সেটাও কিন্তু আমরা ফিল করতে পারছিলাম। 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, সুতরাং টাচের সময় আমরা কিন্তু অ্যাপ ওপেনিং স্পিডগুলো বেটার লক্ষ্য করেছিলাম। কিন্তু হ্যাঁ, তারপরও পারফরমেন্সের দিক থেকে বেশ কিছু জায়গায় ইনফিনিক্স পিছিয়ে। এখানে অ্যান্ড্রয়েড 11 দেওয়া হয়েছে এবং ইনফিনিক্স প্রমিস করেছে আগস্ট মাসে এখানে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট আসবে। সেটার জন্য এখনো অনেক দিনই আমাদের ওয়েট করতে হবে। এছাড়াও XOS এর কাস্টমাইজেশন রয়েছে। এই যে কাস্টমাইজ ওএসটা, সেটা বেশ কিছু প্রবলেম রয়েছে। প্রথমত ব্লোটওয়্যার, এখানে ভরে ভরে ব্লোটওয়্যার দেওয়া হয়েছে এবং বেশিরভাগ ব্লোটওয়্যারকে আপনি আনইনস্টল করতে পারবেন না। এছাড়াও আনওয়ান্টেড নোটিফিকেশনে এই ফোনটা ভরে থাকছে। ধরুন আমি সকালবেলায় ফোনটা রেখে গেছি, রাত্রিবেলা এসে ফোনটা ইউজ করব, এত আনওয়ান্টেড নোটিফিকেশন আসছে না। XOS লঞ্চারের নোটিফিকেশন, বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো এখানে ইনস্টল করা আছে সেগুলো নোটিফিকেশনে ফোনটা ভরে যাচ্ছে। এছাড়াও আরও একটা প্রবলেম দেখবেন, যখনই আপনি ফোনের স্ক্রিনের উপর সোয়াইপ ডাউন করবেন নোটিফিকেশন প্যানেল খোলার কথা, নোটিফিকেশন প্যানেলের খোলার বদলে এখানে সার্চ বাটন খুলছে এবং সার্চের নিচে লেখা আছে হট সার্চ। এটা যে কেউ দেখলে কি ভাববে বলুন তো? এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলছিলাম না, এই স্মার্টফোনটা এক হাতে ইউজ করার জন্য হলেও এক হাতে আমরা ইউজ করতে পারছি না। দেখুন নোটিফিকেশন প্যানেলটা কিন্তু আপনি এক হাতে ইউজ করার সময় নামাতে পারবেন না। যতবারই আপনি সোয়াইপ ডাউন করবেন ততবারই হট সার্চ। যাই হোক, এছাড়াও আরও দুটো ইউআই এর প্রবলেম আমি কথা বলবো। এখানে দেখুন, যদি কোনো রকম আপনার মেনু বারে একটা অ্যাপ্লিকেশন থাকে, সেটাকে ডেস্কটপে আনার জন্য আপনাকে দুটো প্রসেস ফলো করতে হবে। জাস্ট টেনে আপনি ডেস্কটপে আনতে পারবেন না, অ্যাড টু ডেস্কটপ করতে হবে। এছাড়াও আমি যখন সোয়াইপ করে মেনুটা খুলছি, সোয়াইপ ডাউন করলে এই মেনুটা কিন্তু আর বন্ধ হচ্ছে না, তখন আবার আপনাকে ব্যাক বাটন টিপে এই মেন মেনুতে আপনাকে ফিরে আসতে হবে। এই ধরনের ছোটোখাটো অপটিমাইজেশনের প্রবলেম রয়েছে। তবে হ্যাঁ, আমি ইনফিনিক্সের ওপর কাজ করছি। এখানে আমি বিভিন্ন ধরনের কাস্টম ইউআই সেট করে এটার থেকে ক্লিয়ার পারফরমেন্স কিভাবে পাওয়া যায় তার উপর কিন্তু চেষ্টা করছি। যদি সফল হই অবশ্যই তার উপর ভিডিও আসবে। এর জন্য কিন্তু আপনাদের লাইক বাটনটা প্রেস করতে হবে। লাইক না করলে সত্যি মনটা ভেঙে যায়। আর নতুন বন্ধু হলে এই ধরনের রিভিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এছাড়াও আমি যদি এখানে গেমিং পারফরমেন্সের কথা বলি, আমি লং টার্মে এখানে কিন্তু পাবজি বা
বিজিএমআই খেলেছি 60 FPS এ কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ পাইনি। এছাড়াও এখানে কিন্তু ডার্লিং গেম বুস্টার বলে একটা অপশন রয়েছে, সেখানে নোটিফিকেশন মিউট ফিউট করা যায়। এছাড়া নতুন করে ওই ডার্লিং গেমিং অপটিমাইজেশন নিয়ে কিছু বলার নেই, কোনো ফিচার্সও তেমনভাবে অ্যাভেলেবেল নেই। তবে হ্যাঁ, এর ইউআই এ বেশ কিছু ফিচার্স দেওয়া হয়েছে, যেমন সাইড নোটিফিকেশন প্যানেল, যেটা আমরা স্যামসাংয়ের ক্ষেত্রে দেখতে পাই, অ্যান্টি থেফট মোড, অর্থাৎ চার্জিং থেকে ঘুরলেই এই ফোনটা আওয়াজ করা শুরু করে দেবে। এছাড়াও ডুয়েল অ্যাপ্লিকেশন, ডুয়েল স্পেস এখানে প্রয়োজনীয় ফিচার্সে ভরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখেছেন, এত কথা হয়ে গেল, এই ফোনটা ডিসপ্লে নিয়েই কথা বলা হয়নি। হ্যাঁ, এখানে রয়েছে 6.78 ইঞ্চির 120 হার্টজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এটাকে এলটিপিএস বলছে, যেটা আইপিএস এর থেকে একটু ভালো, অ্যামোলেড এর থেকে অনেকটা পিছিয়ে। তবে হ্যাঁ, এর ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল এবং কালার রিপ্রোডাকশন সেটাও ভালোভাবে মেনটেন করতে পারছিল। তবে ডাইরেক্ট সানলাইটে আমি ইউজ করে দেখেছি, হ্যাঁ, এর থেকে এই প্রাইস রেঞ্জে অনেক ব্রাইট ডিসপ্লে কিন্তু আমি দেখেছি। এখানে ব্রাইটনেস একটু কম আমার মনে হয়েছে। এছাড়া টাচ স্মুথনেস ভালো ছিল, 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট আপনি গেম খেলার সময় অনুভব করবেন। এছাড়াও এখানে যে পাঞ্চ হোল কাট আউটটা দেওয়া হয়েছে, সেটা আমার অন্যান্য স্মার্টফোনের থেকে একটু বড় লেগেছে। দেখুন, আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। বললাম না, এই ফোনটার সব ক্ষেত্রেই কিছু না কিছু খুঁত ইনফিনিক্স রেখে দিয়েছে, সেইগুলো যদি ঠিকভাবে মেনটেন করতে পারতো না। এই ফোনটার আরও একটা খুঁত হলো, এই ফোনটায় মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স। ডিসপ্লেতে সব কিছু ঠিক রয়েছে, কিন্তু ওয়াইফাই L3 সাপোর্ট রয়েছে, অর্থাৎ নেটফ্লিক্স, অ্যামাজনে আপনি ফুল HD+ কন্টেন্ট উপভোগ করতে পারবেন না। এটা অবশ্যই এই প্রাইস রেঞ্জে মেনে নেওয়াই যায় না। এছাড়াও আরও একটা ব্যাপার মানা যায় না, এই ফোনটায় সিঙ্গেল স্পিকার রয়েছে। এই প্রাইস রেঞ্জে কেন? আপনি 10 থেকে 12,000 রুপিতেই কিন্তু ডুয়েল স্পিকার অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কিন্তু এই ফোনটায় সেটা দেওয়া নেই। এবং যে সিঙ্গেল স্পিকারটা দেওয়া হয়েছে, সেটা যথেষ্ট এভারেজ কোয়ালিটি এবং মোটামুটি বিলো এভারেজ বলা যায়। আপনারা তো জানেন আমার ঠোঁটকাটা, আমি অতটা প্রশংসা করতে পারি না। বিলো এভারেজ মানে একদম টাইনি একটা আওয়াজ দিচ্ছে। এছাড়াও আপনি যদি ভাবেন এখানে 3.5mm হেডফোন জ্যাকে আপনি গান শুনবেন, সেখানেও কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আমি বিভিন্ন ধরনের হেডফোন ইউজ করে দেখেছি, হ্যাঁ, এই রেঞ্জে অন্য জায়গায় কিন্তু আপনি সাউন্ড কোয়ালিটি এর থেকে অনেক বেটার উপভোগ করবেন। জানি আপনারা ক্যামেরা সেকশন দেখার জন্য অপেক্ষা করছেন, কিন্তু তার আগে স্পেশাল কিছু কথা বলে দিই। এই ফোনটাতে 13টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। এছাড়াও এখানে ওয়াইফাই 6 রয়েছে, আমি ওয়াইফাইয়ে কোনো রকম প্রবলেম পাইনি। এছাড়াও আমি যেহেতু এখানে ডেলি ড্রাইভার হিসেবে ইউজ করছি, কল নেটওয়ার্ক কোয়ালিটিতে কোনো রকম অসুবিধা নেই। তবে হ্যাঁ, এখানে কল রেকর্ডিংয়ের কোনো রকম অপশান কিন্তু আমি খুঁজে পাইনি। এছাড়াও এখানে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট আছে। এছাড়াও এখানে আপনি 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট পাবেন। এটা 8GB র্যাম ভ্যারিয়েন্ট, বেস ভ্যারিয়েন্টটি 8GB 128GB, তার সঙ্গে 5GB র্যাম ভ্যারিয়েন্ট কিন্তু যোগ করে 13GB। আর সত্যি কথা বলতে কি, ইনফিনিক্সের এই র্যাম অপটিমাইজেশন আমার দারুণ লেগেছে। না আর দেরি করবো না, সেন্সারের কথা বলে দিয়েই আমরা ক্যামেরার কথায় চলে যাব। এখানে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট কাজ করছে। এছাড়াও ফেস আনলক, আমি অতটা বিশ্বাস করি না ফেস আনলককে, যদিও আপনারা চাইলে ইউজ করতে পারেন, সেটাও ঠিকঠাকভাবে কাজ করছে। এরপরে যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। মোটামুটি যদি আপনি হেভি গেমারও হন না, একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনাকে অবশ্যই দেবে। আর আপনি যদি একজন নর্মাল ইউজার হন, 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, 33 ওয়াটের ফাস্ট চার্জারে আমি ভেবেছিলাম 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটে ফুল চার্জ হবে, কিন্তু এই ব্যাটারিটাকে চার্জ করতে প্রায় 1 ঘন্টা 25 মিনিটের আশেপাশে কিন্তু আমার টাইম লেগে গেছে। তাহলে এবার ক্যামেরা সেকশন, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। না, এখানে কোন সেন্সার ইউজ করা হয়েছে, সনি না স্যামসাং, আমার জানা নেই। এর সঙ্গে সঙ্গে এখানে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সার, 2x জুম রয়েছে। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার। 2 মেগাপিক্সেল সেন্সারকে আগেই ছেড়ে ফেলে দিন, ওটা কোনো কাজের নয়। এখানে যে প্রাইমারি সেন্সারটা রয়েছে, সেটা মোটামুটি ডে লাইটে ভালো ছবি তোলে, কিন্তু শার্পনেসের অভাব আপনি লক্ষ্য করবেন। ডায়নামিক রেঞ্জ, সেখানেও কিন্তু বেশ কিছুটা ঘাটতি রয়েছে। এছাড়াও এখানে যে কালারগুলো ছিল, সেই কালারগুলো আমার মনে হয়েছে ন্যাচারাল কালার দিলেও একটু যদি ওভার বুস্টেড করতো, হয়তো সেটা আরও বেশি আই ক্যাচি হতো। এছাড়াও লো লাইটেও বিলো এভারেজ পারফরমেন্স দিয়েছে। এছাড়াও এখানে যে 13 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সারটা দেওয়া হয়েছে, সেখানেও বেশ কিছু প্রবলেম রয়েছে। প্রথমত আপনার ফেসটাকে স্মুথ করে দেয় এবং 2x জুমে অনেকটাই ডিজিটাল জুম মনে হয়, এখানে মনে হয় না আলাদা কোনো সেন্সার রয়েছে। এছাড়াও এটারও কিন্তু ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে না। এখানে দেখুন ছবিটা রয়েছে, পেছনের দিকে জানলার যে আকাশটা দেখা যাচ্ছে, সেই জানলার আকাশটা পুরো সাদা হয়ে গেছে, এখানে কোনো রকম আকাশ বোঝাই যাচ্ছে না। এছাড়াও এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, সেটাও বলবো এভারেজই, লো লাইটে ফেসটা স্মুথ করে দেয়। ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমি এই বাজেটে একদমই খুশি নয়। এই বাজেটে অনেক ভালো ক্যামেরা পারফরমেন্সওয়ালা ফোন কিন্তু আপনার জন্য রয়েছে। আমি বলবো এর থেকে আরও 1000 বা 1500 বা 2000 রুপি বেশি দিয়ে Xiaomi 11i ফোনটা আপনি বেছে নিন, সেটাই অনেক বেটার অপটিমাইজেশন, বেটার ক্যামেরা পারফরমেন্স আপনি পেয়ে যাবেন।
তাহলে এরপর সবশেষে আমাদের কনক্লুশনে আসার পালা। এই ফোনটা 8GB 128GB বেস ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে 19,999 রুপি, বাংলাদেশে প্রায় 26,000 টাকায় পাওয়া যাবে। এর থেকে কম দামে রিয়েলমি 9 প্রো এই ফোনটা অ্যাভেলেবেল। এর থেকে একটু বেশি দাম দিলে 2000 রুপি দাম বেশি দিলে কিন্তু Xiaomi 11i এই ফোনটাও অ্যাভেলেবেল। Xiaomi 11i ফোনটার অলরেডি কিন্তু আমরা রিভিউ করেছিলাম, আই বাটনে লিঙ্ক আছে, অবশ্যই পারলে একবার দেখে নেবেন। আমার মনে হচ্ছে আপনি যদি 2000 টাকা বেশি খরচ করতে পারেন তাহলে Xiaomi 11i আপনার অনেক বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। গ্লাস বডি ডিজাইন দিচ্ছে, হ্যাঁ এটাও পলিকার্বনেট বলে আমি তাচ্ছিল্য করছি না, ডিজাইন অবশ্যই ভালো, কিন্তু আমার যেহেতু গ্লাস বডি ডিজাইনটা বেশি প্রায়োরিটি থাকে Xiaomi 11i কে আমি বেশি এগিয়ে রাখতে পারি। এছাড়াও Xiaomi 11i এর ক্যামেরা এর থেকে অনেক বেটার অপটিমাইজ। এছাড়াও Xiaomi 11i এর 67 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, যেটার জন্য ওই ফোনটাকে একটু হলেও প্রায়োরিটি দেওয়া যায়। কিন্তু হ্যাঁ, আপনার যদি অত টাকা বাজেট না থাকে তাহলে অবশ্যই আপনি রিয়েলমি 9 প্রো এই ফোনটাকেও কিনতে পারেন, কারণ আমি রিয়েলমি 9 প্রো ফোনটা ইউজ করছি, এটার থেকে বেটার ক্যামেরা অপটিমাইজেশন পেয়েছি। হ্যাঁ, পারফরমেন্সে হয়তো কোথাও কোথাও আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু এটার থেকে রিয়েলমি ইউআই অনেক বেশি স্টেবল। আরও একটা কথা বলতে চাই, এই প্রাইসে যদি আপনি গেমিং পারফরমেন্সওয়ালা কোনো স্মার্টফোন নিতে চান কিন্তু আপনার 5G প্রায়োরিটির দরকার নেই, তাহলে পোকো X3 প্রো এর থেকে বেটার অপটিমাইজেশন দেবে। আর হ্যাঁ, আপনার 5G চাই, একটা ভালো গেমিং অপটিমাইজেশন চাই, তাহলে অবশ্যই Infinix 05G আপনার বেটার চয়েস হতে পারে। আজকে আর কথা বাড়াবো না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও যদি দেখতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করার কথা বলছি, আর কি বলবো, ভালোবাসা চাই, আর কিচ্ছু না। দেখা হবে আগামী পর্বে।